আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। অবস্থান করছি লালমনিরহাটে। আজকে আমাদের গন্তব্য বাংলাদেশের বৃহত্তম ছিটমহল দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহলে। আর এই ছিটমহলটিতে যেতে হলে আমাদেরকে যেতে হবে ঐতিহাসিক সেই 3 বিঘা করিডোর দিয়ে। 3 বিঘা করিডোর এবং ছিটমহল দেখার জন্য এখন আমরা রওনা দিচ্ছি পাটগ্রাম সদর থেকে। পাটগ্রাম যে স্ট্যান্ড, এখান থেকে আমাদেরকে অটো ভ্যান নিতে হবে। অটো ভ্যান নিয়ে আমরা চলে যাব 3 বিঘা করিডোরে। ওই পাশে অনেকগুলো অটো ভ্যান দাঁড়িয়ে আছে, তাদের সাথে কথাবার্তা বলে ঠিকঠাক করে আমরা নিয়ে চলে যাব আঙ্গুরপোতা দহগ্রামে। চলুন দেখি। আমরা প্রথমে জানি অটো ভ্যানগুলা কত টাকা নেয় এই পাটগ্রাম থেকে দহগ্রাম যাওয়ার জন্য। ঘুরতে যাব ভাই, দহগ্রাম আঙ্গুরপোতা যাওয়া যাবে? কয় টাকা ভাড়া এখান থেকে? আপনার ভাড়া কয় টাকা? আমরা 2 জনই যাব। আমরা তো আপনার এলাকার নতুন মানুষ। হ্যাঁ, এখন আমার তো বেশি গাড়ি বেশি তো নাকি আঙ্গাপোতা 60 টাকা না, এখান থেকে আঙ্গাপোতা একজন করে 40 টাকা। এখন ওরা 2 জন যাবে, কয় টাকা নিবি? কয় টাকা নেবেন আপনি ওই পর্যন্ত পৌঁছাতে? কয় টাকা আপনার ভাড়া? কত? 100 টাকা দিন। 100 টাকা? এর কমে যাওয়া যাবে না? এটা কি যাতায়াত মানে যাওয়া না, শুধু নিয়ে যাবেন। নিয়ে কোথায় নামাই দিবেন? কোথায় নামাই দিবেন? 3 বিঘা করিডোরে নামাই দিবেন না ভিতর পর্যন্ত? 3 বিঘা করিডোর আলাদা। ও, গেটটা কয় 3 বিঘা করিডোর আর আঙ্গুরপোতা যে আউটসাইড দেওয়া আরেক জায়গা। আচ্ছা, 100 টাকা ভাড়া নেবেন। আপনি যাবেন 19 কিলো মাথায়। হ্যাঁ, 6 কিলোমিটার। 100 টাকা নেবেন আপনি। আচ্ছা চলেন। 9 কিলোমিটার হলো করিডোর 3 বিঘা করিডোর। ও, 3 বিঘা করিডোর 9 কিলো, আর ভিতর পর্যন্ত 10 কিলো। এই মোট 19 কিলো। আচ্ছা, কোথাও হলো 2 কিলো, কোথাও হলো 1.5 কিলো, কোথাও হলো 2.5 কিলো, এরকম মানে আচ্ছা এরকম চওড়া। লম্বা আপনার যাইতে হবে 10 কিলো। আচ্ছা ঠিক আছে, চলেন বিসমিল্লাহ বলে আমরা রওনা দেই। আমাদের গন্তব্য এখন আঙ্গুরপোতা দহগ্রাম ছিটমহল। আমরা রওনা দিলাম পাটগ্রাম শহর থেকে দহগ্রামের উদ্দেশ্যে। সামনে রেল ক্রসিং, আর এই রেল ক্রসিং পার হয়ে আমাদেরকে যেতে হবে আঙ্গুরপোতা দহগ্রামে। এখান থেকে 3 বিঘা করিডোরের দূরত্ব 9 কিলোমিটার। পাশে ছোট বাজারও আছে, প্রচুর মাছ, শাক, সবজি সবই বিক্রি হচ্ছে। আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের পানে। আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক সেই 3 বিঘা করিডোর এবং বাংলাদেশের বৃহত্তম ছিটমহল আঙ্গুরপোতা দহগ্রাম ছিটমহল। সামনে ব্যানার দেখতে পাচ্ছেন, 3 বিঘা করিডোর, এখান থেকে 8 কিলোমিটার দূরত্ব, আর আঙ্গুরপোতার দূরত্ব 18 কিলোমিটার। আমরা ফায়ার সার্ভিস ভবন পার হয়ে চলে যাচ্ছি। সামনেই আমাদের যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে লোহার ব্রিজ। লোহার ব্রিজ নামেই অভিহিত এই ব্রিজটা। একটা সময় সম্পূর্ণ লোহার দিয়ে নির্মিত ছিল ব্রিজটি, এখন নতুন করে আবার নির্মাণ করা হয়েছে। তারপরেও এটি লোহার ব্রিজ নামেই পরিচিত। আর নিচ দিয়ে যে নদী প্রবাহিত হচ্ছে, এটি সিঙ্গিমারি নদী। মেঘ আর সূর্য বেশ লুকোচুরি খেলা খেলছে আজকে। সকাল থেকেই বেশ কুয়াশাচ্ছন্ন একটা আবহাওয়া, মাত্র সূর্য মামা উঁকি দেওয়া শুরু করলো। এখন বাজে প্রায় 11টা। আমরা 10:50-এ পাটগ্রাম থেকে রওনা দিয়েছি আঙ্গুরপোতা যাওয়ার উদ্দেশ্যে। আমরা চলে যাচ্ছি বাংলাদেশের শেষ প্রান্তে, লালমনিরহাট জেলার শেষ প্রান্ত, শেষ গ্রাম আঙ্গুরপোতা দহগ্রাম গ্রামে যাচ্ছি। চারিদিকে ভারত বেষ্টিত
মাঝখানে বাংলাদেশের কিছুটা অংশ। সামনে ছোট একটা বাজার দেখা যাচ্ছে, এটা হচ্ছে পানবাড়ি বাজার। সামনে সেই ঐতিহাসিক 3 বিঘা করিডোরের ব্যানার আমরা দেখতে পাচ্ছি, আর আরেকটু সামনে আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করা আছে, সেটাও দেখতে পেয়েছি। চলে এসেছি ইতিহাসের সাক্ষী হতে ঐতিহাসিক সেই 3 বিঘা করিডোরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন 3 বিঘা করিডোর, সড়ক বিভাগ, লালমনিরহাটের ব্যানার। আর এই যে মাইলস্টোন, এখানে আঙ্গুরপোতা 9 কিলোমিটার, দহগ্রাম মাত্র 6 কিলোমিটার। আর কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন, ভারতের ফ্ল্যাগও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। তার মানে চারিদিক দিয়ে ভারতের সীমানা বা ভারতের ভূখণ্ড, আর মাঝখানের এই সরু রাস্তাটি, এই রাস্তাটি চলে গেছে ভিতরে বাংলাদেশের যে শেষ প্রান্তের গ্রাম আঙ্গুরপোতা আর দহগ্রামে। আমরা দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক 3 বিঘা করিডোরের একদম সম্মুখ ভাগে, রাস্তার একদম সম্মুখে। তিন বিঘা করিডোর হলো ভারত বাংলাদেশ সীমান্তের একটি ছোট করিডোর, যা ভারতের মালিকানাধীন এবং বাংলাদেশের দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহলে যাওয়ার একমাত্র পথ। 2011 সালে বাংলাদেশকে এটি ইজারা দেওয়া হয়, যাতে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ওই ছিটমহলের বাসিন্দারা যাতায়াত করতে পারেন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেঘলিগঞ্জ এবং বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত। এর আয়তন প্রায় 178 × 85 মিটার। করিডোরটি দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহলের বাসিন্দাদের জন্য যাতায়াতের একটি সংযোগ পথ হিসেবে কাজ করে। 1974 সালের 16 মে ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী 3 বিঘা করিডোর বেরুবাড়ি ছিটমহলের সার্বভৌমত্বের বিনিময়ের অংশ হিসেবে বাংলাদেশকে দেওয়া হয়েছিল, যা 2014 সালে কার্যকর হয়। আমরা ভারতের অংশটুকু পার হয়ে চলে আসলাম আমাদের নিজ ভূখণ্ডে, বাংলাদেশের ভূখণ্ড। আমাদের নিজ দেশের পতাকা ওই যে উপরে উঠতেছে, আমরা আমাদের নিজ ভূখণ্ডে অবস্থান করছি। এখন আমরা চলে যাব একদম বাংলাদেশের শেষ গ্রাম দহগ্রাম আঙ্গুরপোতা গ্রামে। দেখতে পাচ্ছেন 3 বিঘা করিডোরটি কাঁটা তারের বেড়া এবং উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে দুপাশেই। আমরা ভিতরের অংশটুকু পার হয়ে চলে আসছি, কিন্তু ভিতরে যেহেতু কোনো ধরনের ভিডিও শ্যুট নেওয়া, ছবি তোলা সম্পূর্ণরূপে বেআইনি, সে কারণে দুই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা ভিতরে কোনো ছবি বা ফুটেজ কালেক্ট করি নাই। সে কারণে এই বিষয়ে কোনো ফুটেজ ভিডিও আপনাদেরকে আমরা দেখাতে পারলাম না।
আপনারা নিজে এসে ভিতরের কি পরিবেশ সেটা দেখে যাবেন। আমরা চলে আসছি কিন্তু দহগ্রাম বাজারে। বেশ বড় সড়ো বাজারটা কিন্তু মনে হচ্ছে, সব রকম জিনিসপত্রই বাজারে পাওয়া যায়, বোঝাই যাচ্ছে। বিশাল বাজার, এত বড় বাজার হবে এটা তো আশা করি নাই। ওষুধের দোকান থেকে শুরু করে সেলুন, রেস্টুরেন্ট, মুদিখানার দোকান সব কিছুই আছে, এমনকি বিকাশ নগদ সেটার দোকানও আছে। বঙ্গের বাজার। আমার ডান পাশে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয়েছিল 1975 সালে। আঙ্গুরপোতা গ্রামটি আর 3 কিলোমিটার দূরত্ব মাত্র, আমরা কাছাকাছি চলে আসছি। জমি থেকে কৃষকেরা ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন। সাদা পতাকা আর এই যে বাংলাদেশের আর ভারতের সীমানা পিলার, এই পাশে দেখতে পাচ্ছেন বাংলা লেখা আর অপোজিটে আছে ইন্ডিয়া লেখা। আমি একদম সীমানা পিলারের পাশে দাঁড়িয়ে আছি। এই পাশে বাংলাদেশের অংশ লালমনিরহাট জেলা, আর এই পাশটা ভারতের অংশ, ভারতের কুচবিহার জেলা। ধানের এই জমিগুলো কিন্তু সবই ভারতের জমি। ভারতের কৃষকরা এখানে এসে চাষাবাদ করেন, আর বাংলাদেশের যারা কৃষক তারা এই পাশের জমিগুলোতে ধানের চাষ করেছেন। দূরে কিন্তু ভারতীয় বিএসএফ এর টাওয়ার দেখা যাচ্ছে, ওয়াচ টাওয়ার। আমরা এসে পৌঁছালাম বাংলাদেশের শেষ গ্রাম আঙ্গুরপোতাতে, লালমনিরহাট জেলার একদম বর্ডার, বাংলাদেশেরও শেষ প্রান্ত। সামনে সম্ভবত আর হাফ কিলোর মতো যাওয়া যাবে, তারপরে আর যাওয়ার উপায় নাই, মানে পাসপোর্ট ভিসা ছাড়া যাওয়ার উপায় নাই। আমরা 0 পয়েন্টে চলে আসছি। এসে নেমে এখান থেকে 1 বোতল পানি নিলাম, পানি খাবো আর এলাকাটা ঘুরে দেখব, এখানকার মানুষজনের সাথে কথা বলবো, গ্রামীণ জনজীবন ঘুরে দেখব। তবে সবচাইতে আনন্দের ব্যাপার এখানে কিন্তু সবই পাওয়া যাচ্ছে, যোগাযোগ কিন্তু মানে মূল ভূখণ্ডের সাথে আর বিচ্ছিন্ন নাই। ওয়াও, বিশাল ব্যাটসম্যান, বল মেরে গ্যালারি পার করে দিছে। জিরো পয়েন্ট থেকে আমরা রওনা দিলাম তিস্তা নদীর পাড়ে। ভাইকে সাথে নিয়েছি, ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে তিস্তা নদীর পাড়ে। আমরা চলে আসছি তিস্তা নদীর পাড়ে। সামনেই দেখা যাচ্ছে তিস্তা নদী। এর আগে আপনাদেরকে আমরা যে অংশটা দেখিয়েছিলাম, লালমনির নীলফামারী দিয়ে যে অংশটা প্রবেশ করেছে বাংলাদেশে, সেটা হচ্ছে ওই পাশে, আর এটা এই পাড়ের অংশ। মাঝখান দিয়ে চর পড়ে গেছে, আর কিছুটা অংশ কিন্তু ভারতেরও ভূখণ্ড ঢুকে গেছে নদীর মাঝখান দিয়ে। এই পাশের নদীর অংশটাই কিন্তু অনেক বেশি চওড়া। এক কাকা ছাগল চড়িয়ে নিয়ে ফিরতেছে, বাড়ির পথে যাচ্ছে। কাকার সাথে কথা বলতে হবে, দেখি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকার বাড়ি কোথায়? এই গ্রামেই। ছাগল নিয়ে কোথায় চড়াতে গেছিলেন? ওই
খেত হতে ওইদিকে ক্ষেত জমি চাষ করতে গেছিলেন, আর ছাগলও নিয়ে গেছিলেন হ্যাঁ ও পারে না এদিকে এদিকেই। হ্যাঁ, আর কি মাছ টাছ ধরেন না, হ্যাঁ, ঘাস ঘাস নিয়ে আসলেন। এই চরগুলা কি ভারতের, এই যে মধ্যের? মধ্যেটা এই মধ্যেটা শহর ভারত হলেও হবে হ্যাঁ, তারপরে মনে হয় ওই যে বাগানটা দেখা যাচ্ছে ফরেস্ট, ওইটা মনে হয় ভারত না? ওটা ভারত। ওইটা ভারত। এদিকে এদিকে কোনো দূর আছে এদিকে না এদিকে অনেক দূর আছে, অনেক দূর আছে ও। ওই নৌকা পর্যন্ত যাওয়া যায়, বাংলাদেশের মানুষজন ওই পর্যন্ত যাতায়াত করে। আপনি তো এই গ্রামেই সারা জীবন বসবাস করছেন। আচ্ছা, একটা সময়ে যখন সমস্যা ছিল পার হতে, মানে লালমনিরহাট যেতে 1 ঘন্টা পর পর যেতে পারতেন আপনারা, পর পর তখন কষ্ট হতো খুব না? খুব দারুণ কষ্ট আচ্ছা, ইতিহাস আপনার কতটুকু মনে আছে বলেন তো, সেই সময়ের কাহিনী? আমরা তো আর অত জানি না, আপনাদের কাছ থেকে জানার জন্যই তো আসলাম। বলেন দেখি কতটুকু জানেন আপনি? এই সময় তো আসছে হওয়ার সময় জি, পাকিস্তান পিরিয়ডে, না বাংলাদেশ হয়, বাংলাদেশ হওয়ার পরে। জি বাংলাদেশ হুম। কিন্তু আমরা তো পারলাম যাওয়া আসা করছি না জি আর তুই বেলা ডুবার সময় খাই হ্যাঁ। হাতির খোরাক হ্যাঁ খেতে যাই হাতিটা বসি ওই যদি সুযোগ সুবিধা মতন পাই জি চাইলে যাই হ্যাঁ। আর নাইলে তো এই যে পিটান দিল আবার উড়ি ঘুরি মারও দিত, মারধর করতো মাছ দেয় চালান দেয় ধরিয়া ইন্ডিয়ান বিএসএফ, হ্যাঁ এনজেল বিছেপ এত খারাপ আচরণ করতো তখন। হ্যাঁ আর ওই 1 ঘন্টা পর পর ঢুকতে হতো। 1 ঘন্টা পর পর। তা- তখন ওই গেট হল হ্যাঁ খেলা তো পালা উড়ে করে যাই না জি 1 ঘন্টা পর পর যাওয়া আসা করি যদি দৌড়ি আস্তে আস্তে যদি সময় হয়েছে 1 মিনিটও যদি হয়ে গেছে, হ্যাঁ 1 মিনিট যদি এই করে ঠ্যাঙ্গান দিব হ্যাঁ দুয়ার নাকে দিল লাগা দিল, পার হতে দিবে না আর, না ওই 1 ঘন্টা পর আবার খুলে দেবে। বসে থাকতে হবে 1 ঘন্টা, 1 ঘন্টা তারপর আবার 1 ঘন্টার জন্য দুয়ার খুলবে। 1 ঘন্টার জন্য দুয়ার খুলবে। এইভাবে খুব কষ্ট করছি আমরা তারপরে আর হিন্দুর ধাক্কা মার খাইতে হ্যাঁ অত্যাচার করছে হিন্দুরা হ্যাঁ আপনাদেরকে খুব অত্যাচার করছিল এই অঞ্চলে। বসতি ছিল ভেঙে গেছে ভেঙে গেছে এবারের ভাঙন? না, এটা ভাঙাবার প্রায় 10 বছর হইতেছে এটা 10 বছর ভাঙন পড়ে গেছে না? 10 বছর আগে ও, এদিক দিয়ে আবাদ করছেন আপনারা? আবাদ করছে কি আবাদ করতেন এদিক দিয়ে? ভুট্টা তামাক এই ধান এরকম কাম ছিল ও, এরকমই ছিল না? এরকমই ছিল ভেঙে নদী হয়ে গেছে এখন। নদী হয়ে গেছে এই যে সামনে যে অংশটা দেখা যাচ্ছে কিছু দূরে নৌকার ওই পাশে, ওটাই হচ্ছে তিস্তা নদীর 0 পয়েন্ট। সামনে কিন্তু বিএসএফ এর ওয়াচ টাওয়ার আছে। আর নদী ভাঙন এলাকা, এদিক দিয়ে খুব একটা বেশি দূরে যাওয়া যাবে না, পার দিয়ে কিন্তু চাষাবাদ করতেছে, এই জমিগুলোতে ধানের আবাদ হয়েছে। ওই পর্যন্ত গেলেই তিস্তা নদীর 0 পয়েন্ট, মানে নদীর এই পারের অংশ বাংলাদেশ আর নদীর ওই পারের অংশ ভারত। নদীর সীমানা নির্ধারণ হয়েছে ওই প্রান্ত দিয়ে। আর আমরা যখন আপনাদেরকে ডিমলার তিস্তার অংশটা দেখিয়েছিলাম, তিস্তার 0 পয়েন্ট দেখিয়েছিলাম, সেইখানে থেকে আপনাদেরকে যে ফরেস্টটা দেখিয়েছিলাম, সেই ফরেস্টে হচ্ছে এই যে সবুজ রেখা, এটা অনেক কাছে দেখা যাচ্ছে এখন। ওই পাশ থেকে কিন্তু অনেক দূরে ছিল, আর এখান থেকে অনেক কাছে, মনে হচ্ছে হাত বাড়ালেই পাওয়া যাবে। আর এটা নদীর বড় অংশ, মানে তিস্তা নদীর বড় অংশটা এদিক দিয়ে প্রবাহিত হয়েছে, মাঝখানে চর পড়ে গেছে, ওই পাশে একটা বন দেখা যাচ্ছে, আর বনের ওই পাশেই তিস্তার আরেকটা শাখা। ওই শাখাটা একটু ছোট, আর এটা অনেক বিস্তৃত, অনেক বিস্তৃত। দেখতে পাচ্ছেন এখান থেকে ওই যে কাশবন পর্যন্ত দেখা যাচ্ছে, চর পড়েছে। কিন্তু ওই দিক দিয়ে দেখলে দেখা যায় যে ধুধু বালুচার, ওটাও কিন্তু নদীর অংশ, ওই দিক দিয়ে আরও অনেক বিস্তৃত। আমরা তিস্তা নদীর পাড়টা দেখে আবার ভাইকে নিয়ে রওনা দিব দহগ্রামের উদ্দেশ্যে। ভাইজান, আপনার রেস্ট নেওয়া হয়েছে? চলেন আমাদেরকে এবার একটু দহগ্রাম বাজারে নিয়ে যান। এদিক দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, নদীর পাড় দিয়ে আমরা চলে যাই, নদী দেখতে দেখতে, মেরিন ড্রাইভ।
তোমার নাম কি ছোট ভাই? আমার নাম মোহাম্মদ এমদাদুল হক সুমন। আচ্ছা, পড়ালেখা করো? হ্যাঁ, তোমার বাড়ি কোনটা? আমার বাড়ি এখানে সামনে। সামনে। কিসে পড়ো, কোন ক্লাসে? ক্লাস 9-এ। বাহ, ভেরি গুড। স্কুল তো এই ভিতরেই না? হ্যাঁ হ্যাঁ, এখানে। এখানে। আর কলেজ কি আছে ভিতরে? না, কলেজ এখানে নাই, কলেজ পাটগ্রাম। আচ্ছা, তার মানে তুমি এসএসসি পাস করার পরে পরে চলে যাবা পাটগ্রামে পড়ালেখা করতে। হ্যাঁ। গুড। পড়ালেখা কিন্তু মিস করা যাবে না, হ্যাঁ? না না, পড়ালেখা। খুব ভালোভাবে করতে হবে। জি। খুব ভালোভাবে করতে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। মাছ ধরলেন? পুকুরের মাছ। এটা পুকুরের মাছ, আমি তো ভাবছি তিস্তা নদীর মাছ। না না, কি কি মাছ? এটা এই যে সিলভার কাপ আছে, শোল আছে, শৈল আছে, বিরকিট আছে। বাড়ির খাওয়ার জন্য। বাহ, ভাই কিন্তু অনেক সুন্দর মাছ পাইছে। ভাইয়ের পিস ছাড়তেছে না। ভাই চলেন বাড়িতে যাব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাছ পরে আসছে কিছু মাছ, 2-4টা। ও, মাছ বের হয়ে গেছে সব। আগে মাছ ছিল, বন্যা। হ্যাঁ, মাছ বের হয়ে গেছে। আমরা দেখি কাকার জালে কি মাছ পড়লো। হঠাৎ নাই, একটা মাছও পড়ে নাই। আর ঝুড়ির ভিতর নাই একটাও, ঝুড়ির ভিতরে নাই। খালোয়ে পাইছে। দেখি কি মাছ পাইছে। সব পুঁটি। ও, একদম টাটকা দেশি পুঁটি, সব ছোট ছোট মাছ, একটাও বড় নাই, সব ছোট মাছ। চলে আসলাম আমরা দহগ্রাম বাজারে। ভাইকে ভাড়া দিয়ে দেই, তারপরে আমরা চা খাই, দুপুরে লাঞ্চ করি, তারপরে অন্যান্য কাজ সারি। আচ্ছা, আসসালামু আলাইকুম। এখন বাজে 1:30। আমরা কিন্তু রেস্টুরেন্ট পেয়ে গেছি একটা, 3 বিঘা করিডোর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখি ভিতরে খাবার কি আছে। কেউ আছে? কি মাছ ভাই? রুই মাছ চাষের। কত করে এটা? 70 টাকা পিস। ডিমও আছে। ডিম কি দিয়ে রান্না করছেন ভাই? আলু। আলু। ডিম কত করে? ডিম 30 টাকা। আর এটার ভিতরে কি? বুটের ডাল। কত করে? 10 টাকা প্লেট। আর সাথে আছে ভাত। আমাদের দুপুরের খাবার সামনে চলে আসছে। আমরা ঘুরতে ঘুরতে প্রচণ্ড ক্ষুধার্ত। আমরা এখানে পেয়েছি রুই মাছ, বুটের ডাল আর ভাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ খাবার রেখেছে এই এলাকায় এসে, এটাই অনেক কিছু। আগে খাওয়া দাওয়া করি। ভাইদের অনারে চা খাচ্ছি, দুধ চা খাচ্ছি। তো এইখানে হচ্ছে যে মানে যে মানুষগুলা দূর থেকে আসতো, এরা হচ্ছে খুবই একটা আত্মবিশ্বাস নিয়ে আসতো। আলহামদুলিল্লাহ, আমরা খাওয়া দাওয়া করে আসলাম, চমৎকার ছিল খাওয়া দাওয়া। ভাইয়া, তোমাদের এই রেস্টুরেন্টের লোকেশনটা কি? এটা হলো আমাদের দহগ্রামে 3 বিঘা পার হয়ে গুচ্ছগ্রাম বাজারে আমাদের। গুচ্ছগ্রাম বাজারে। আচ্ছা, গুচ্ছগ্রাম বাজারে আসলেই আপনারা খাবারের ব্যবস্থা পেয়ে যাবেন। যারা ঘোরাঘুরি করবেন সারাদিন, 3 বিঘা করিডোর দিয়ে দহগ্রাম আঙ্গুরপোতায় এসে তারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। তোমাদের রেস্টুরেন্ট কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমাদের এটা সকাল 5:30 থেকে মোটামুটি রাতের 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত সকল খাবার পাওয়া যায়। আচ্ছা, মানে সকালের নাস্তা থেকে শুরু করে বিকালের স্ন্যাক্স, দুপুরের লাঞ্চের সব আইটেমই থাকবে। সকালে খিচুড়ি থাকে, এদিকে আচ্ছা। পরোটা থাকে, অনেক নাস্তা থাকে। মোটামুটি, সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, মোটামুটি সব কিছুই পাওয়া যায়। লাঞ্চ পাওয়া যায়, রাতের ডিনার পাওয়া যায়, ডিনার পর্যন্তও থাকে। তাহলে তো আপনাদের কোনো টেনশন নাই, ডিনার করে এখান থেকে ঘোরাঘুরি করে আপনারা চলে যেতে পারবেন। প্রত্যেকদিন খোলা থাকে আমাদের। প্রতিদিন? ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আমরা বের হলাম দুপুরের লাঞ্চ করে। আর আমরা যতটুকু ঘুরলাম ভ্যান নিয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষজনের সাথে কথাবার্তা বলে, এর ভিতরে আর একটা আমরা ইনফরমেশন পেয়েছি, আঙ্গুরপোতা দহগ্রামের একদম শেষ পয়েন্টে যে বাড়িগুলো আছে, মানে গ্রামের যে শেষ বাড়িগুলো ওই অঞ্চলে, সেগুলো দেখার জন্য আমরা এখন রওনা দিচ্ছি। ওখানকার জনবসতি কিভাবে জীবনযাপন করে এবং ওখানে তারা কেমন আছেন তাদের সাথে কথা বলবো।
আর গ্রামের শেষ বাড়িটা ঘুরে দেখে আপনাদেরকে দেখাবো। চলুন এবার আঙ্গুর পোতার শেষ বাড়ি, বাংলাদেশের শেষ গ্রামের শেষ বাড়ি দেখে আসি। আসসালামু আলাইকুম ভাইজান, হাঁস নিয়ে কোথায় যাচ্ছেন? ও, আমি ভাবলাম যে পাশে মনে হয় বাজার আছে কোনো। ও, আত্মীয়র বাড়িতে যাবেন। বাড়ি কি শেষ বাড়ি নাকি বাংলাদেশের? এটাই শেষ। ভাইজানের বাড়ি কোনটা? এটাই, মানে একদম বাংলাদেশের শেষ সীমানার বাড়ি। এখানে সমস্যা হয় না কোনো? কখনো কোনো রকম সমস্যা হয়নি? আগে ছিল, এখন তো আর মানে কোনো সমস্যা নাই। 2014 পর থেকে, 11 পর থেকেই একদম নিরাপদ, আর কোনো ঝামেলা হয় না। ওপারের মানুষজন এদিকে আসে না? না না, ওটা তো অবৈধ। আপনাদের জমি জমা এই পর্যন্তই, সব এই পর্যন্ত। আর ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বিএসএফ এর ওগুলো ওয়াচ টাওয়ার। হ্যাঁ, ওই পারের গ্রামটার নাম কি? ওটা মেকলিগঞ্জ বলা হয়। মেকলিগঞ্জ উপজেলা ওদের, কুচবিহারের। আর এপার হচ্ছে আমাদের লালমনিরহাটের পাটগ্রামের শেষ আঙ্গুরপোতা গ্রাম হচ্ছে সর্বশেষ। এটা একদম 0 পয়েন্ট। আচ্ছা, দূরের সড়কে যে গাড়িগুলো চলাচল করতে দেখতেছেন, ওটা ভারতীয় অংশ, ভারতীয় যানবাহন ওই রাস্তা দিয়ে চলাচল করতেছে। দহগ্রাম এবং আঙ্গুরপোতা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল বা এনক্লেভ। সর্বমোট 18.61 বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ডের জনসংখ্যা প্রায় 17,000। চারপাশে ভারতীয় ভূখণ্ড দিয়ে ঘেরা 3 বিঘা করিডোর বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় 200 মিটার দূরে অবস্থিত। 178 মিটার দৈর্ঘ্য এবং 85 মিটার প্রস্থের করিডোরটি বাংলাদেশকে দহগ্রামের সাথে যুক্ত রেখেছে। বর্তমানে 3 বিঘা করিডোর একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আর এই করিডোর ব্যবহার করে দহগ্রাম যাওয়ার সময় রাস্তা ছেড়ে অন্যত্র যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। এটাই হলো গ্রামের শেষ বাড়ি। বুলবুল ভাইয়ের সাথে আমরা কথা বললাম। বুলবুল ভাইয়েরই বাড়ি হচ্ছে এটা, একদম বাংলাদেশের শেষ প্রান্তের শেষ গ্রামের শেষ বাড়ি। সামনে কিছুটা অংশ পর্যন্ত যাওয়া যাবে, সামনেই নাকি ভারতের চা বাগান আছে, ওই পর্যন্ত যাওয়া যায়, তারপরে আর যাওয়ার অনুমতি নাই। বন্ধুরা, চলে আসছি বাংলাদেশের শেষ প্রান্তে, লালমনিরহাট জেলার পাটগ্রামে অবস্থিত এই আঙ্গুরপোতা দহগ্রাম গ্রামটি। এখানে আসার জন্য সেই ঐতিহাসিক 3 বিঘা করিডোর সেটি পার হয়ে আসতে হয়। 3 বিঘা করিডোর পার হয়ে অবশেষে আমরা চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এই বাংলাদেশের শেষ সীমানার শেষ গ্রাম আঙ্গুরপোতা দহগ্রামে। আমি এখন দাঁড়িয়ে আছি একদমই 0 পয়েন্টে। পাশেই আমার পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সীমানার শেষ বাড়ি। এরপরে আর যাওয়ার কোনো অনুমতি নাই। সামনে কিছুটা জায়গা আছে বাংলাদেশের, সামনেই সীমানা পিলার, কিন্তু সেই পর্যন্ত আমাদের যাওয়া ঠিক হবে না। আমরা এখানেই আমাদের ভ্রমণ শেষ করছি। তো একটা সময় এই অঞ্চলের মানুষজন ছিল অবরুদ্ধ। তাদেরকে বাংলাদেশের যে মূল ভূখণ্ড, সেই ভূখণ্ডে যেতে হলেও অনুমতি নিয়ে পার হতে হতো। 1 ঘন্টা পর পর গেট খোলা হতো বিএসএফের, তারপরে তারা বাংলাদেশের অভ্যন্তরে মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারতেন। এটাও বাংলাদেশেরই অংশ, সবচাইতে বড় ছিটমহল দহগ্রাম আঙ্গুরপোতা। এখান থেকে মূল ভূখণ্ডে যেতে হলে তাদের অনুমতি সাপেক্ষে 1 ঘন্টা পর পর যেতে পারতেন। অবশ্য এখন আর সেই বাধা নাই। এখন দিনরাত 24 ঘন্টায় এই অঞ্চলের মানুষজন মূল ভূখণ্ডে চলে যেতে পারেন। সারা দিন রাতেই তারা যাতায়াত করতে পারেন, মালপত্র নিয়ে আসতে পারেন। কিন্তু আরেকটা সমস্যা, যেটা আমরা স্থানীয় মানুষজনের সাথে কথা বলে জানতে পারলাম, এখন বর্তমানে ভারী যানবাহন নিয়ে করিডোরের ভিতর দিয়ে প্রবেশ করা যাচ্ছে না। এখানে তারা বাধ্যবাধকতার সৃষ্টি করে রেখেছে। তারপরেও নির্বিঘ্নে যাতায়াত এখনও করতে পারেন, 24 ঘন্টাই করতে পারেন। আমরা আজকে চলে আসছি সেই ঐতিহাসিক ছিটমহলে, বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল। সেটি দেখার জন্য নিজেরা দেখলাম, ঘুরলাম, ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করলাম। আর ইতিহাস আর ঐতিহ্যের খোঁজ করতে করতে যেহেতু এসে পড়েছি, সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আশা করছি আজকের এই ভ্রমণ পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।